আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে। এই অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব, যেটি রাজশাহী বোর্ড 2025 সালে এসেছিল। রাজশাহী বোর্ড 2025 সালে দুইটি সৃজনশীল প্রশ্ন আসে। এর মধ্যে দ্বিতীয় যে সৃজনশীল প্রশ্নটি আছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন। এটার জন্য অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন। তো এখন আমি আপনাদেরকে রাজশাহী বোর্ডের যে 4 নম্বর সৃজনশীল প্রশ্নটি ছিল সেটি সমাধান করে দিব, অংশীদারি ব্যবসায় থেকে আসা। তো দেখেন, এখানে আমাদেরকে বলছিল যে জাইফা, তারপর হচ্ছে অনুরূপা ও পরশী, এই তিনজনের যে অংশীদারি ব্যবসাটি আছে সেটির অঙ্কটি। তো অবশ্যই আপনারা প্রশ্নটির সাথে রাখেন এবং আমি আপনাদেরকে প্রশ্নটি স্ক্রিনে দিয়ে দেব। দেখেন এখানে আমাদেরকে কি বলছে, প্রশ্নটি বলছে জাইফা, অনুরূপা ও পরশী একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার 2024 সালের 1 জানুয়ারি তারিখে তাদের ব্যবসার প্রত্যেকেই 1 লক্ষ টাকা করে বিনিয়োগ করেন। অংশীদারি চুক্তি অনুযায়ী তারা 2/5 অনুপাত, আবার 2/5, এরপরে বলছে অনুপাত দিছে, এরপরে বলছে আমাদেরকে 1/5 অনুপাতে লাভ লোকসান বন্টনের সিদ্ধান্ত গ্রহণ করে। এখানে অনুপাতের পরিমাণটা দেওয়া আছে আমাদের এভাবে 2/5, এরপরে দেওয়া আছে আবার 2/5, এরপরে দেওয়া আছে 1/5, এভাবে তাদের মুনাফা বন্টন করা হয়। এরপর আমাদেরকে কি বলছে দেখেন, ব্যবসায়ের জরুরি আর্থিক প্রয়োজনে পরশী ব্যবসায়ের 1 এপ্রিল তারিখে 12% সুদে 5 লক্ষ টাকা ঋণ প্রদান করেন। এরপরে বলছে অংশীদাররা যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করে তাদের মূলধন ও উত্তোলনের উপরে 10% হারে সুদ ধার্য করা হবে। অংশীদারগণ তাদের পারিবারিক প্রয়োজনে প্রতি মাসের শেষ তারিখে যথাক্রমে 12,000 টাকা, 10,000 টাকা, 8,000 টাকা করে উত্তোলন করেছেন। বলছে জাইফা ও পরশী অনুরূপাকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করে যে তিনি ব্যবসায়ের লাভ লোকসান বাবদ কমপক্ষে 80,000 টাকা পাবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন। এরপরে বলছে উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে ব্যবসায়ের নিট মুনাফার পরিমাণ দাঁড়ায় 5 লক্ষ টাকা। ক নম্বরে বলছে পরশীর ঋণের সুদ নির্ণয় করো। খ নম্বরে বলছে উপরোক্ত ব্যবসায়ের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। এরপরে বলছে জাইফা ও পরশীর চলতি হিসাব প্রস্তুত করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এখন আমি আপনাদেরকে ক, খ, গ তিনটি কি করব, সমাধান করে দেব। আর এই প্রশ্নের মাধ্যমে আপনারা একাধিক প্রশ্নের উপায় পেয়ে যাবেন। আমি সেভাবে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি যদিও বড় হয় তাহলে ধৈর্য সহকারে একটু দেখার জন্য চেষ্টা করবেন। দেখেন আমাদেরকে এখানে ক নম্বরে যে বিষয়টি বলছে, ক নম্বরে আমাদেরকে বলছে যে পরশী ঋণের সুদ নির্ণয় করতে বলছে। তো পরশী ঋণের সুদ পরিমাণ যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা এখানে কি করব, দেখেন আমরা এখানে প্রথমত পরশী ঋণ দিয়েছিল কত ব্যবসায়ী প্রতিষ্ঠানে। দেখেন এখানে একটা জিনিস বলছে এপ্রিলের 1 এপ্রিল তারিখে 12% সুদে 5 লক্ষ টাকা ঋণ প্রদান করে। কে প্রদান করে? পরশী। তো আমরা এখানে 5 লক্ষ টাকা আগে লিখে নিব। এটার উপর আমরা কি করব, 12% করব, যেহেতু 12% সুদ বলে দিছে। দেখেন আমরা সুদ সম্পর্কে একটা লাইন জানি, যদি সুদ সম্পর্কে প্রশ্নে কিছু বলা না থাকে তাহলে আমরা সবসময় 6% হারে 6 মাসের সুদ ধার্য করি। তাই সেজন্য আমরা এখানে 12% এখন করব কেন, কারণ হচ্ছে এখানে প্রশ্নে তারা বলে দিছে। যদি বলে দেয় তাহলে যে ইনফরমেশন দেব সেই অনুযায়ী আমরা কাজ করব। এরপরে দেখেন সে দিয়েছিল কখন, এপ্রিলে, 1 এপ্রিল তারিখে। তাহলে এপ্রিল থেকে আপনি ডিসেম্বর পর্যন্ত গণনা করবেন। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 9 মাস। তো সেজন্য আমরা এখানে 9 দিয়ে গুণ করব আর 12 দ্বারা আমরা সবসময় কি করব, ভাগ করে ফেলবো। তাহলে আমরা এখানে পরশীর ঋণের সুদটা পেয়ে যাব। তো দেখেন এখানে আমাদের 5 লক্ষ টাকা, যার উপর আমরা 12% করব, তাহলে আমাদের এখানে আসবে 60,000 টাকা। এরপরে 9 দিয়ে গুণ 12 দ্বারা ভাগ, তাহলে আমাদের এখানে আসবে 45,000 টাকা। এই যে 45,000 টাকা আসছে এটি হচ্ছে আমাদের পরশীর কি, ঋণের সুদ। আপনারা এভাবে করে দিতে পারেন, ঘর করে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তো আশা করি আপনারা ক নম্বরটি বুঝতে পারছেন। আমি এখন আপনাদেরকে খ নম্বরটি বুঝিয়ে দেব। এখন আমি আপনাদেরকে খ নম্বরটি বুঝিয়ে দেব। এখানে খ নম্বরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখেন এখানে আমরা খ নম্বরে যে লাভ লোকসান আবন্টন হিসাব করতে যাব তখনই সাধারণত আমরা এখানে সমস্যায় পড়ব। আর লাভ লোকসান আবন্টন হিসাব পারলে আপনি ঘ নম্বরটি অবশ্যই নিঃসন্দেহে পারবেন। তো দেখেন আমাদের এখানে খ নম্বরে বলছিল যে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতে। তো আমরা এখানে ঘরটা করে নেব। উপরে আপনারা এখানে লিখে নেবেন অবশ্যই যে আমাদের জাইফা, অনুরূপা ও পরশীর
অংশীদার, তিনজন অংশীদার, বা এখানে লিখবেন যে জাইফা, অনুরূপা, পরশীর অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব। এরপরে লিখবেন 2024 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য, কথাটা লিখে নেবেন। এরপর এখানে লিখে নেবেন ডেবিট টাকা, ক্রেডিট টাকা, দুইটা পক্ষ করবেন। ডেবিট দিয়ে ঘর হবে বিবরণ আর আমাদের টাকা, ক্রেডিট দিয়ে সেম ঘর হবে বিবরণ টাকায়, এভাবে ঘর করে নেবেন। এটা আশা করি আপনারা সকলেই জানেন। তো দেখেন, আমরা যখন লাভ লোকসান আবন্টন হিসাব করতে যাব, তখন এখানে আমাদের অংশীদারি ব্যবসার যত প্রকার ব্যয় থাকবে সকল প্রকার ব্যয়কে আমরা এখানে ডেবিট দিকে নিয়ে আসব, আর অংশীদারি ব্যবসার যত প্রকার আয় থাকবে সকল প্রকার আয়কে আমরা নিয়ে যাব কোন পাশে, ক্রেডিট পাশে। এই জিনিসটা একটু ভালো করে মনে রাখেন। এখন আসেন, অঙ্কটি শুরু করার সময় আমরা কোন পাশ থেকে শুরু করব, ডেবিট থেকে নাকি ক্রেডিট থেকে? অবশ্যই আপনারা এখানে ক্রেডিট পাশ থেকে শুরু করবেন। এখন প্রশ্ন হচ্ছে কি নিয়ে শুরু করব? আপনারা যখনই লাভ লোকসান আবন্টন হিসাব করতে যাবেন, তখন প্রশ্নের ভিতরে আপনারা অবশ্যই একটি নিট মুনাফা দেখতে পাবেন। এই নিট মুনাফা নিয়ে আপনাকে লাভ লোকসান আবন্টন হিসাবটা শুরু করতে হবে। তো আজকের অঙ্কে একদম শেষে আপনারা দেখবেন আপনাদেরকে বলছে উপরোক্ত সমন্বয়গুলি সাধন করার পূর্বে ব্যবসার নিট মুনাফার পরিমাণ দাঁড়ায় 5 লক্ষ টাকা। তাহলে এই 5 লক্ষ টাকা নিট মুনাফা নিয়ে আপনাকে কি করতে হবে, অঙ্কটি শুরু করতে হবে। তো আমরা এখানে ক্রেডিট পাশে নিয়ে যাব নিট মুনাফা। এই নিট মুনাফা কথাটা আপনি এখানে লিখে নেওয়ার পরে এখানে আপনি লিখে নেবেন এই বরাবর 5 লক্ষ টাকা, কারণ নিট মুনাফা আমাদের প্রশ্নে কত লক্ষ দেওয়া আছে, 5 লক্ষ টাকা দেওয়া আছে। এরপর আপনি যে কাজটি করবেন, এখানে লিখবেন আপনি অংশীদারদের চলতি হিসাব, এই কথাটা আপনি এখানে লিখে নেবেন। এই সেম কথাটা আপনি কি করবেন, আপনি ডেবিট পাশে লিখে নেবেন অংশীদারদের চলতি হিসাব। দেখেন, এটি লেখার পরে এখানে আপনি হেডিং করবেন, সেম দুই পাশে দুইটি কি করবেন, হেডিং করে নেবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এখানে কেন অংশীদারদের চলতি হিসাব লিখছি? এখানে তো আমি অংশীদারদের মূলধন হিসাব কথাটা লিখতে পারি না। আপনাকে সৃজনশীল গ নম্বরে কি বলছে সেটির উপরে ভিত্তি করে আপনি এখানে কথাটা লিখবেন। আমাদের আজকের অঙ্কে সৃজনশীল আমাদেরকে গ নম্বরে বলছে যে চলতি হিসাব প্রস্তুত করো। তার মানে আমরা এখানে অবশ্যই অংশীদারদের চলতি হিসাব কথাটা কি করব, ডেবিট ক্রেডিটে লিখে নেব। এখন আসেন, আমি আপনাদেরকে শুরুতে বললাম যত প্রকার ব্যয় থাকবে সকল প্রকার ব্যয় আমরা কোথায় নিয়ে আসবো, ডেবিট পাশে নিয়ে আসবো। তো একটা প্রতিষ্ঠানে অংশীদারি ব্যবসার ভিতরে কি কি ব্যয় থাকতে পারে দেখেন। যদি কোনো অংশীদার ব্যবসায়ী প্রতিষ্ঠানে সে মূলধন দেয়, তাহলে প্রতিষ্ঠান তাকে মূলধনের উপর একটা সুদ দেয়, এটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়, কিন্তু ওই ব্যক্তির জন্য আয়। ভালো করে মনে রাখেন। তাহলে মূলধনের সুদ প্রতিষ্ঠানের জন্য কি হবে, ব্যয় হবে। তো সেজন্য আমরা এখানে লিখে নিব মূলধনের সুদ। মূলধনের সুদ কোন দিকে আসবে, ডেবিট দিকে আসবে। লিখবেন এখানে মূলধনের সুদ। তো মূলধনের সুদ আমাদের তিনজন অংশীদারে কিন্তু ব্যবসায়ী প্রতিষ্ঠানে মূলধন দেয়। আমাদের একজন হচ্ছে জাইফা, তারপর হচ্ছে আমাদের অনুরূপা, তারপর হচ্ছে আমাদের পরশী। তিনজনের নাম দেখেন। তো এখন আমাদেরকে এখানে কি করতে হবে, অংশীদারদের মূলধনের কাজটা আমাদেরকে গণনা কার্যের মাধ্যমে পরীক্ষায় দেখাতে হবে। এটি না দেখালে কিন্তু আপনাদের এখান থেকে মার্ক কেটে নিতেও পারে। তো আপনারা অবশ্যই এখানে লিখে নেবেন যে গণনা কার্য। তো গণনা কার্যের ভিতরে আপনারা এখানে লিখে নেবেন মূলধনের সুদ। তো মূলধনের সুদের ক্ষেত্রে আমাদের দেখেন প্রথমে আছে জাইপা। তো জাইপা ব্যবসায়ী প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করে কত, দেখেন আমাদের আজকের অঙ্কে বলছে তারা প্রত্যেকে ব্যবসায়ী প্রতিষ্ঠানে 10 লক্ষ টাকা করে। আমি প্রথমে প্রশ্নটি পড়তে একটু ভুল করছি, এখানে 10 লক্ষ টাকা তারা বিনিয়োগ করে। তো জাস্ট আপনি এখানে কি করবেন, যেহেতু যে শুরুতে 10 লক্ষ টাকা দিয়েছিল, এই 10 লক্ষ টাকার উপর আমরা 10% করব। কত পার্সেন্ট করব, 10% করলে আমাদের এখানে আসবে 1 লক্ষ টাকা। কত লক্ষ টাকা,
1 লক্ষ টাকা। এই যে 1 লক্ষ টাকা আসছে এটা হচ্ছে আমাদের জাইপার মূলধন, মূলধনের সুদ। এরপরে অনুরূপ আমাদের অনুরূপা যেটি আছে তারটা এবং পরশিটা সেম আসবে, সকলে 10% করে পাবে। আর সকলেরই যেহেতু 10 লক্ষ টাকা করে বিনিয়োগ করছে, তো সেজন্য আমরা এখানে 1 লক্ষ টাকা তার বরাবর বসাবো জাইপা, এরপরে অনুরূপা, এরপরে আপনারা এখানে বসাবেন পরশি। তো আপনারা এই কাজগুলো এখানে দেখিয়ে দিতে পারেন। তো আমাদের এখানে টোটাল আসবে 3 লক্ষ টাকা। দেখেন, আশা করি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন যে 3 লক্ষ টাকা আমরা এখানে মূলধনের সুদ পেয়েছি। এরপরে আমাদেরকে এখানে বলছে যেহেতু মূলধনের সুদ প্রতিষ্ঠানের জন্য ব্যয় হয়, তাহলে উত্তোলন সুদ প্রতিষ্ঠানের জন্য কি হয়ে যাবে? আয় হয়ে যাবে। তো আমরা উত্তোলনের সুদটাকে নিয়ে যাব এখানে ক্রেডিট পাশে। দেখেন, উত্তোলনের সুদ, উত্তোলনের সুদের ক্ষেত্রে আমাদের প্রথমে আসবে জাইপা, তারপর হচ্ছে অনুরূপা, তারপর হচ্ছে আমাদের পরশি। তিনজনের নাম আমরা এখানে লিখে নেব। তো আমাদের এখানে দেখেন উত্তোলনের সুদটা আমাদেরকে একটু গণনা কার্যের মাধ্যমে দেখাতে হবে। আপনারা অবশ্যই গণনা কার্যের মূলধনের সবগুলো দেখিয়ে দিবেন। তো আমরা এখানে লিখে নেব উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ। তো উত্তোলনের সুদের ক্ষেত্রে আমাদের প্রথমে জাইপা আছে। তো জাইপা ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে উত্তোলন করে কত টাকা? দেখেন এখানে আমাদেরকে বলছে যে, দেখেন কি বলছে, অংশীদারগণ তাদের পারিবারিক প্রয়োজনে প্রতি মাসের শেষ তারিখে যথাক্রমে 12,000 টাকা, 10,000 টাকা ও 8,000 টাকা করে উত্তোলন করেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে প্রতি মাসের শেষ তারিখে বলছে। তো আমাদের দেখেন এখানে জাইপা করেছিল কত? 12,000 টাকা। তো 12,000 টাকার উপর আমরা 10% করব। কত পার্সেন্ট করব? 10% করব। তো অংশীদাররা যদি প্রতি মাসের শেষে উত্তোলন করে, তাহলে তার উপরে আমরা 5.5% কি করব? সুদ ধার্য করি। 5.5 দ্বারা কি করব? গুণ করব, অর্থাৎ 5.5 মাসের সুদ ধার্য করে থাকি। এরপরে আমাদের এখানে কত আসে দেখেন। আচ্ছা, আমি এখানে 3 জনের টাকাটা বসাই, তাহলে আমাদের এখানে আসবে অনুরূপা। অনুরূপা সে 10,000 টাকা দেয়, উত্তোলন করে। এই 10,000 টাকার উপরে যদি 10% করেন, তাহলে যে টাকাটা আসবে সেটাকে আপনি গুণ করবেন 5.5 দ্বারা, কারণ মাসের শেষে। এরপরে আপনি এখানে পাবেন পরশি। দেখেন, পরশি হচ্ছে আমাদের, সে 8,000 টাকা করে উত্তোলন, প্রত্যেক মাসে সে 10% করে সুদ পাবে। এরপরে এটাকে আমরা গুণ করব 5.5 দ্বারা, কারণ সে এখানে প্রতি মাসের শেষে উত্তোলন করে। জাস্ট এই কাজটা করবেন। তাহলে দেখেন 12,000 টাকা গুণ করবেন 10%, আসবে 1200 টাকা। এটাকে গুণ করবেন 5.5 দ্বারা, তাহলে আসবে এখানে 6,600 টাকা। এরপরে সেম কাজ, এখানে 10,000 টাকাকে 10% করলে 1,000 টাকা আসবে। এরপরে 5.5 দ্বারা গুণ করবেন, তাহলে 5,500 টাকা আসবে। এরপরে এখানে আপনি 8,000 টাকাকে যদি করেন, তাহলে 800 টাকা আসবে 10%-এ। এরপরে 5.5 দ্বারা গুণ করবেন, তাহলে আসবে এখানে 4,400 টাকা। দেখেন এখানে উত্তোলনের সুদের পরিমাণটা কিভাবে বের করছেন, এটা একটু ভালো করে বুঝতে হবে। তো আমরা উত্তোলনের সুদ পেয়েছি এখানে 6,600, অনুরূপার পেয়েছি কত? 5,500। এরপর আমরা এখানে পেয়েছিলাম 4,400। তো সবগুলো আমরা এখানে যোগ করব। তো যোগ করলে আমাদের এখানে কত আসে দেখেন, যোগ করলে আসবে আমাদের 16,500 টাকা। 16,500 টাকা। এই যে 16,500 টাকা আসছে, এটা হচ্ছে তাদের উত্তোলনের সুদের পরিমাণ। আশা করি আপনারা উত্তোলনের কাজটা বুঝতে পারছেন। এখন আসেন, যদি কোনো অংশীদার ব্যবসায়ী প্রতিষ্ঠানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে, তাহলে তাকে একটা বেতন দেয়। বেতন প্রতিষ্ঠানের জন্য ব্যয়, এটা চলে আসবে কোন দিকে? ডেবিট পাশে। আজকের অঙ্কে কিন্তু কোনো অংশীদার বেতন পাবে না, কারণ প্রশ্নে বলা নেই। তো সেজন্য আমরা এখানে বেতনটাকে আনতে পারবো না। এরপরে যদি কোনো অংশীদার ব্যবসায়ী প্রতিষ্ঠানে ঋণ প্রদান করে, তাহলে ঋণের উপরে তাকে একটি সুদ দিতে হয়, যেটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়। আজকের অঙ্কে আমাদের দেখেন একজন ব্যক্তি ঋণ দিয়েছিল পরশি। তো আমরা এখানে প্রথমে লিখে নেব পরশির ঋণ হিসাব। এই কথাটা এখানে লিখে নেবেন। এখানে কোনোভাবেই আপনি চলতি হিসাব, মূলধন হিসাব লিখতে পারবেন না, কারণ ঋণ প্রতিষ্ঠানের জন্য দায়ী। তো আমরা এখানে লিখে নিব ঋণের সুদ। ক নম্বরে কিন্তু আমি আপনাদেরকে ঋণের সুদটা বের করে দেখিয়েছিলাম, যে আমাদের ছিল 45,000 টাকা, মেবি হ্যাঁ 45,000 টাকা। এই 45,000 টাকা আমরা এখানে বসাবো। দেখেন, আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন।
এরপরে দেখেন আমাদের এখানে কি করতে হবে, যদি কোনো অংশীদার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে পণ্য উত্তোলন করে, পণ্য উত্তোলন চলে যাবে ক্রেডিট পাশে। তো আজকের অঙ্কে কিন্তু আমাদের আর কোনো কিছুই নেই, সেজন্য আমরা এখানে যে কাজটি করব, যে দিকের টাকা বেশি সেই দিকের ফলাফলটা আগে নামাবো। তো অবশ্যই আমাদের ক্রেডিট পাশের টাকা বেশি, এই ফলাফলটাকে আগে আমরা এখানে নামাবো। তো দেখেন আমাদের কত আসে, 5,16,500 টাকা আসবে, 5,16,500 টাকা। এটিকে আমরা এখানে ক্লোজ করব, ক্লোজ করে এটিকে নিয়ে আসবো আমরা এখানে ডেবিট পাশে, 5,16,500 টাকা। এটিকে ক্লোজ করব, ক্লোজ করার পর আমরা উপর থেকে 3,45,000 টাকা বিয়োগ করব, 5,16,500 বিয়োগ 3,45,000 টাকা। অর্থাৎ ব্যয় সবগুলো বিয়োগ করলে আপনাদের এখানে কত আসে, 1,71,500 টাকা। এটি আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন এটা হচ্ছে মুনাফার অংশ, এটা বন্টন করে দেবেন আপনি তাদের মাঝে। তো সেজন্য আমরা এখানে লিখে নিব অংশীদারদের চলতি হিসাব, কথাটা আগে এখানে লিখে নেবেন। এটি লেখার পরে একটা হেডিং করে নেবেন, এরপর লিখবেন আপনি মুনাফার অংশ। তো দেখেন এই মুনাফার অংশটা তিনজনের মধ্যে ভাগ করে দেবেন। কে কে ছিল, জাইপা, তারপর হচ্ছে অনুরূপা, তারপর হচ্ছে আপনাদের পড়শি। তিনজনের মধ্যে আমরা এটা কি করব, বন্টন করে দিব। তা আমাদেরকে এখানে মুনাফার অংশ কিভাবে বন্টন করতে হয় সেই বিষয়টি এখানে ভালো করে একটু বুঝতে হবে, খুবই সেন্সিটিভ একটি বিষয়। দেখেন এখানে আমাদেরকে গণনা কার্য দেখাতে হবে। আমি গণনা কার্য এখানে দেখিয়ে দিচ্ছি যে আমাদের 3 নম্বর গণনা কার্য এটি। তো দেখেন একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করেন। এখন দেখেন এখানে আজকে আপনাদেরকে বলছে মুনাফার অংশ বন্টন করতে বলছে। তো মুনাফার অংশ বন্টন করার আগে এটি 3 নম্বর গণনা কার্য, আপনারা এখানে লিখে নেবেন মুনাফার অংশ। তো দেখেন মুনাফার অংশ লেখার পরে দেখেন আপনাদের কাছে মুনাফা বন্টন করতে বলছে 2:, অর্থাৎ এখানে 2/5, আর এখানে বলছে 2/5, এরপরে বলছে 1/5 এভাবে। তো এখানে সাধারণত আমরা লসাগু করে থাকি, তো লসাগু করার প্রয়োজন নেই। যদি এমন দেখেন তাহলে আপনারা উপরের মানটাকে নিয়ে নেবেন, উপরের মানটাই হচ্ছে অনুপাত, 2:1, অর্থাৎ এইভাবে মুনাফা বন্টন করতে বলছে। জাস্ট এই কাজটা করবেন। এখন আপনি যদি লসাগু করতে যান তাহলে দেখবেন যে লসাগু করলে এখানে 5 আসবে, আর 5কে 5 দ্বারা ভাগ করলে এখানে 1 আসবে, আর 1কে আপনি কি করবেন 2 দ্বারা যদি গুণ করেন তাহলে এখানে হবে 2। সেম কাজ, এখানে উপরে 2 থাকবে, আবার আপনি যদি 5কে 5 দ্বারা ভাগ করেন 1 আসবে, উপরে 1 দ্বারা যদি গুণ করেন তাহলে 1 আসবে। তাহলে অনুপাত কিন্তু আলটিমেটলি এটাই দাঁড়াবে। তো আমরা এত কিছু না করে উপরের মানটাকে নিয়ে কি করব, এখানে আমরা তাদের মুনাফার অংশটুকু বের করে নিব। তো দেখেন এখানে কিভাবে করবেন, আমাদের 2:1 এই অনুপাতে আমাদের মুনাফাটা বন্টন করে দিতে হবে তাদের মাঝে। তো আমাদের 3 জন অংশীদার ছিল, একজন হচ্ছে আমাদের কি জাইফা, তারপর হচ্ছে আমাদের অনুরূপা, তারপর হচ্ছে আমাদের পড়শি। 3 জনের মুনাফা আমরা এখানে বের করে নেব। দেখেন এখানে একটু ভালো করে আপনাদেরকে বিষয়টি বুঝতে হবে। এখানে আজকের অঙ্কে একটা জিনিস আপনাদেরকে বলছে যে জাইফা ও পড়শি, এখানে জাইফা এবং পড়শি তারা এই মর্মে নিশ্চয়তা প্রদান করেছে যে ব্যবসায়ের লাভের অংশ বাবদ কমপক্ষে 80,000 টাকা পাবে কে, অনুরূপা। তাহলে অনুরূপাকে নিশ্চয়তা দিছে কত, 80,000 টাকা পাবে। তাহলে অনুরূপা ব্যবসায়ী প্রতিষ্ঠানে যদি এবার আপনার 90,000 টাকা লাভও হয়, তাহলে আগে আমাকে অনুরূপার কি করতে হবে, 80,000 টাকা দিয়ে দিতে হবে। এখানে টোটাল 1,71,500 টাকা হয়েছে। এখান থেকে আমরা 80,000 টাকা কাকে দিয়ে দিব, অনুরূপাকে দিয়ে দিব। আর বাকি থাকে কত, দেখেন এখানে বাকি থাকে 1,71,500 টাকা থেকে যদি আমি 80,000 টাকা অনুরূপাকে দিয়ে দিই তাহলে আমাদের এখানে বাকি থাকে কত, দেখেন বাকি থাকে আমাদের এখানে 80,000 টাকা বিয়োগ করলে 91,000 কত, 91,500 টাকায়। এই যে 91,500 টাকা আছে, এই টাকাটা জাইফা এবং পড়শি দুজনে ভাগ করে নেবে, তারপরে তাদের মুনাফার অংশ যা আসে তা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে আমরা অনুরূপার মুনাফার পেয়ে গেছি। এখন আমাদের দেখেন কি হয়েছে, এখন আমাদের এই 91,500 টাকা এখানে বসাতে হবে, 91,500 টাকা এখানে কি করতে হবে, বসাতে হবে। বসানোর পর আমরা যে কাজটা করব, আমাদের দেখেন তো অনুপাতে জাইফা কত পাবে, 2, সেজন্য আমরা এখানে উপরে 2 দ্বারা গুণ করব। কত দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করব। দেখেন এখন প্রশ্ন হচ্ছে এখানে আপনি কত দ্বারা ভাগ করবেন,
তিনজনের অনুপাতের যোগফল দ্বারা ভাগ করবেন নাকি দুইজনের অনুপাতের যোগফল দ্বারা ভাগ করবেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে যেহেতু অনুরূপা 80,000 টাকা পাবে, তাহলে অনুরূপার অনুপাত কত ছিল? 2 ছিল। তাহলে এই 2 তো আমি দিয়ে দিছি তাকে। দেখেন যে অনুরূপা ছিল তার তো 2 অংশ আমি তাকে দিয়ে দিছি, আর বাকি আছে আমাদের 2 আর 1। সেজন্য আমরা এখানে জাইফা এবং পরশির যে টাকাটা আছে, আমরা তো এই টাকাটা তাদের দুজনের ভিতরে ভাগ করব। এখন তার অনুরূপা এখানে নেই, সেজন্য আমরা এখানে যে জাইফা আছে এবং পরশি আছে তাদের দুজনের অনুপাতের যোগফল দ্বারা আমরা এখানে ভাগ করে নিব। আমি আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। তাহলে আমাদের এখানে কত আসে দেখেন, 2 দ্বারা গুণ 3 দ্বারা ভাগ, তাহলে 61,000 টাকা আসবে। এরপর আমরা এখানে যে কাজটা করব, আবার 91,500 টাকা আমরা এখানে বসাবো। এরপর আমরা এখানে দেখেন তো আমাদের পরশি সবার শেষে 1, সেজন্য 1 দ্বারা এখানে আমরা গুণ করব। আর এখানে যেহেতু আমরা জাইফা এবং পরশির মধ্যে ভাগ করছি, তাহলে তাদের দুইজনের অনুপাতের যোগফল 1 আর 2 3 হবে। তো এই 3 দ্বারা আমরা এখানে ভাগ করে নেব। তাহলে আমাদের এখানে কত আসে দেখেন, 30,500 টাকা। এই 30,500 টাকা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে দেখেন আমরা জাইফা পেয়েছি কত, 61,000 টাকা। এরপর আমরা এখানে পেয়েছিলাম যে অনুরূপা তো 80,000 টাকা তাকে দিতেই হবে, আর এখানে পেয়েছিলাম আমরা 30,500 টাকা। তাহলে দেখবেন যে আপনাদের এখানে হিসাবটি মিলে যাবে যে 1,71,500 টাকা। এই ছিল খ নাম্বারটি। অনেক বিশাল আলোচনার একটা বিষয়, তো আশা করি আপনারা খ নাম্বারটি খুব ভালোভাবে বুঝতে পারছেন। আমি এখন আপনাদেরকে গ নাম্বারটি বুঝিয়ে দেব। এখানে গ নাম্বার বলছে জাইফা ও পরশির চলতি হিসাব প্রস্তুত করো, অর্থাৎ দুইজনের বলছে। তো আমরা এখানে গড়টি করে নেব, ডেবিট পাশ এবং ক্রেডিট পক্ষ দুইটি করে নেব। এটি খুবই সহজ একটি বিষয়। আর এখানে অংশীদারদের চলতি হিসাব কথাটি লিখে নেবেন উপরে। এখানে ডেবিট পাশে করা হবে তারিখ বিবরণ, যে দুইজন অংশীদারের নাম বলবে সেই দুইজন অংশীদারের নামটা এখানে লিখে নেবেন, জাইফা এবং পরশি। তারিখ বিবরণ জাইফা এবং পরশি, সেম ঘরটি ডেবিট ক্রেডিট দুইটি। এখন দেখেন যখনই আপনাকে চলতি হিসাব করতে বলবে তখন অংশীদারদের মূলধন আনা যাবে না। যখনই চলতি হিসাব করতে বলবে তখন মূলধন আনা যাবে না। যদি চলতি হিসাবের উদ্বৃত্ত দেওয়া থাকে তাহলে সেটি নিয়ে অঙ্ক করতে হবে, কিন্তু আজকের অঙ্কে চলতি হিসাবের উদ্বৃত্ত নেই, সেজন্য আমাদের এখানে মূলধনও আসবে না, চলতি হিসাব তো নেই সেটিও আসবে না। তো আমাদেরকে এখানে কি করতে হবে, আমাদেরকে অবশ্যই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মূলধন সবসময় কোন দিকে যায়, আমরা সাধারণত যেটি জানি সেটি হচ্ছে মূলধন সবসময় আমাদের ক্রেডিট পাশে যায়। কিন্তু আজকে দেখেন মূলধন যেহেতু আমাদের চলতি হিসাবের ভিতরে আসবে না, উত্তোলন কিন্তু ঠিকই এখানে চলে আসবে। উত্তোলন মূলধন হিসাব করার সময়ও আসে, চলতি হিসাব করার সময়ও আসে। তো আমাদের উত্তোলন সবসময় কোন দিকে যাবে, ডেবিট দিকে যাবে। তো আমরা এখানে লিখে নিব 2000 কত সালের অঙ্ক, এটি 2024 সালে। তো আমরা এখানে লিখে নেব 2024 সাল, আর এখানেও আমাদের তারিখ হচ্ছে ডিসেম্বর 31 তারিখ লিখে নেবেন আপনি এখানে। আর এখানে লিখে নেবেন নগদ উত্তোলন। উত্তোলন এই কথাটা আপনি এখানে লিখে নেবেন। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেহেতু আমরা এটি 1 বছরের জন্য করে থাকি, আপনারা অনেকে দেখেন যে প্রতি মাসে উত্তোলন, মাসের শেষে উত্তোলন এভাবে বলা থাকে, কিন্তু আপনি মনে রাখেন সবসময় এখানে 1 বছরের টাকাটা আসবে উত্তোলনের। তাহলে দেখেন আমাদের এখানে জাইফা ব্যবসায়ী প্রতিষ্ঠানে সে কত টাকা উত্তোলন করে, সে এখানে প্রতি মাসের শেষে 12,000 টাকা করে উত্তোলন করে। তাহলে 12,000 টাকা যদি উত্তোলন করে বছরে কত হবে, বছরে 1,44,000 টাকা। সেটি আপনি এখানে লিখে নেবেন, 1,44,000 টাকা। এরপরে আমাদের পড়োশি 8,000 টাকা করে উত্তোলন করে, তাহলে 8,000 টাকা যদি আমরা গুণ করি 12 দ্বারা, তাহলে আমাদের 1 বছরে সে উত্তোলন করে 96,000 টাকা। এই 96,000 টাকা আমরা এখানে লিখে নিব, 1 বছরের টাকাটা চলে আসবে। এরপরে আপনাদেরকে এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে যে খ নাম্বারটি। আমি বলছিলাম যে খ নাম্বার পারলে আপনি এটি পারবেন। খ নাম্বারে যে আপনি লাভ লোকসান আবন্টন হিসাব করছেন, সেখানে ডেবিট দিকে কোন কোন আইটেমগুলো ছিল, ডেবিট দিকের আইটেমগুলোকে আপনি নিয়ে যাবেন ক্রেডিট পাশে, আর লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট পাশের আইটেমগুলোকে নিয়ে আসবেন আপনি ডেবিট পাশে, শুধুমাত্র দুইটা জিনিস বাদে। একটি হচ্ছে নিট মুনাফা আর একটি হচ্ছে ঋণের সুদ। নিট মুনাফা এবং ঋণের সুদ অংশীদারদের চলতি হিসাব এবং মূলধন হিসাব করার সময় আসবে না। তো আমরা এখানে যেহেতু লাভ লোকসান আবন্টন হিসাবের আইটেমগুলো আনবো, সেজন্য আমরা এখানে ক্রেডিট পাশে একটা কথা লিখে নিব, সেটি হচ্ছে 2024 ডিসেম্বর 31 তারিখ। এখানে লিখে নিব লাভ লোকসান আবন্টন হিসাব। এটার জন্য আপনি একটা হেডিং করবেন। সেম হেডিংটা আপনি এখানে ডিসেম্বর 31 তারিখ দিয়ে করে নেবেন
লাভ লোকসান আবন্টন হিসাব। দেখেন দুই পাশে করে নেবেন। এখন লাভ লোকসান আবন্টন হিসাবে খ নম্বরে যান। ডেবিট দিকে কি ছিল? মূলধনের সুদ। তো মূলধনের সুদটা আপনি এখানে ক্রেডিট পাশে নিয়ে আসবেন, ডেবিট দিকের আইটেমগুলো ক্রেডিট পাশে নিয়ে যাবেন। মূলধনের সুদ, তো মূলধনের সুদ আমাদের জায়ফা ছিল কত? 10,000 টাকা, 1 লক্ষ টাকা। দেখেন 3 জনে 10 লক্ষ টাকা বিনিয়োগ করে, মূলধনের সুদ আসে 1 লক্ষ টাকা করে। এখানে 1 লক্ষ টাকা তাদের ঘরে আমরা এখানে লিখে ফেলবো। এরপরে দেখেন ছিল আমাদের কি? ঋণের সুদ ছিল, কিন্তু ঋণের সুদ এখানে আসবে না। পরশু ঋণ দিয়েছিল কিন্তু ঋণের সুদ আসবে না এখানে, ভালো করে মনে রাখেন। এরপর আসবে আমাদের মুনাফার অংশটুকু। তো আমরা জাস্ট মুনাফার অংশটুকু এখানে লিখে নিব, মুনাফার অংশ। তো মুনাফার অংশ ছিল আমাদের জায়ফায় 61,000 টাকা এবং পরশির ছিল আমাদের 30,500 টাকা। দেখে বসিয়ে দিবেন। দেখেন আমাদের আর কিন্তু ডেবিট পাশে কিছু ছিল না, ক্রেডিট পাশে ছিল উত্তোলনের সুদ। এটিকে আমরা নিয়ে আসবো এখানে ডেবিট পাশে। তো আমরা এখানে নিয়ে আসবো উত্তোলনের সুদ। তো উত্তোলনের সুদটা এখানে লেখার পরে দেখেন উত্তোলনের সুদের পরিমাণ ছিল আমাদের যে পরশুদ জায়ফা ছিল 6,600 টাকা এবং আমাদের পরশুদ ছিল 4,400 টাকা। এটি আমরা এখানে বসিয়ে দেব। দেখেন আমাদের আর কোনো কিছু যেহেতু ছিল না, এখন আমরা এখানে কোন দিকের টাকা বেশি সেটা দেখব। দেখেন তো এখানে জায়ফার ঘরে অবশ্যই ক্রেডিট দিকের টাকা বেশি, তো আমরা এখানে জায়ফার ঘরে ফলাফলটাকে নামাবো। এখানে হবে 1,61,000 টাকা। এটিকে ক্লোজ করব, এই টাকাটাকে জায়ফার ঘরে নিয়ে আসবো ঠিক বরাবর। তো আমরা 1,61,000 এখানে বসাবো। তার থেকে আমরা এখানে কি করব? জায়ফার ঘরে যে টাকা আছে উপরে সেগুলো আমরা এখানে বিয়োগ করে ফেলবো। তো দেখেন 1,61,000 টাকা বিয়োগ করব 1,44,000 টাকা বিয়োগ 6,600 টাকা। তাহলে আপনাদের এখানে আসবে 10,400 টাকা। 10,400 টাকা, এই টাকাটাকে বলা হবে ব্যালেন্স C/D। এটাকে কি বলা হবে? ব্যালেন্স C/D। আর এটা লিখবেন আপনি ডিসেম্বর 31 তারিখে আমরা ব্যালেন্স সিডিটা বের করে নিই। এরপরে ঠিক সেমভাবে পরশির টাকাটা বের করে নেবেন। তো পরশির এখানে ছিল কত? 1,30,500 টাকা। এটিকে ক্লোজ করে দিবেন, টাকাটাকে নিয়ে আসবেন ঠিক ডেবিট পাশে, 1,30,500 টাকা। তারপর উপরে টাকাগুলো বিয়োগ করে ফেলবেন। 1,30,500 টাকা বিয়োগ 96,000 টাকা, তারপরে বিয়োগ হচ্ছে 4,400 টাকা। এখানে আসবে আমাদের 30,100 টাকা। এটি হচ্ছে ব্যালেন্স সিডি মাস শেষে। তাহলে দেখেন বা বছর শেষে এই যে আমাদের ব্যালেন্স সিডিটা বের হয়েছে, এটা পরবর্তী বছরের 1 তারিখে হয়ে যাবে ব্যালেন্স বিডি বিপরীত পাশে। তো আমরা এখানে লিখে নিব 2025 জানুয়ারির 1 তারিখ। এখানে লিখে নিব ব্যালেন্স B/D। আমাদের ছিল কত? এখানে 10,400 টাকা আর 30,100 টাকা। তো দেখেন আশা করি আপনারা পুরো সৃজনশীল প্রশ্ন খুব ভালোভাবে বুঝতে পারছেন। যদি এই সৃজনশীল প্রশ্ন বুঝতে কোথাও সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কী করবেন? একটি লাইক দিবেন, কারণ লাইকের মাধ্যমে এই ভিডিওগুলো অবশ্যই অন্যদের কাছে পৌঁছাবে। আর এত কষ্ট করে আমরা ভিডিও করি, অবশ্যই আপনারা এখানে কমেন্ট করে এবং বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। আর আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত হতে পারেন, সেখানে আমরা নিয়মিত লাইভ ক্লাস নিয়ে থাকি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।